দ্য কিং অফ পেইন্টিংস ছবিটি একজন চিত্রশিল্পীর গল্প যে একটা জাদুকরি পেন্সিল পায় এবং এটা দিয়ে সে যে কোনো ছবিকে বাস্তবে রূপান্তরিত করতে পারে। গল্পটি শুরু হয় জুয়ান নামের একটি দরিদ্র সংগ্রামী যুবককে দিয়ে, যার অ্যাপার্টমেন্টের ভাড়া দেওয়ার সামর্থ্যও নেই। সে একজন চিত্রশিল্পী হিসেবে কাজ করে এবং তার শিল্পকর্ম থেকে অল্প কিছু টাকা আয় হলেও খুব বেশি কিছু আসে না। আমরা তাকে রাস্তায় বসে একটি সুন্দরী মেয়ের প্রতিকৃতি আঁকতে দেখি। যখন সে কাজ শেষ করে তখন সে শিল্পকর্মটি দেখে অবাক হয়ে যায়, কিন্তু যখন সে একটি নতুন ছবি আঁকতে শুরু করে ঠিক তখনই একটি বিলাসবহুল গাড়ি এসে থামে। ভেতরে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিটি। জুয়ান অবাক হয়ে যায়, এই লোকটির সাথে আর কেউ নয়, বরং জুয়ানের প্রাক্তন বান্ধবীও রয়েছে। ধনী লোকটি ইচ্ছাকৃতভাবে তার সামনে জুয়ানকে অপমান করে। সে তার দিকে টাকা ছুঁড়ে মারে এবং উপহাস করে, এই নাও, এটা তোমার সারাদিনের উপার্জন মেটাবে। তারপর তার মুখে হাসি ফোটায়। লজ্জিত হয়ে জুয়ান জিনিসপত্র গুছিয়ে তার ভাঙা গাড়ির দিকে রওনা দেয়। সত্যি বলতে সে গাড়ি চালাচ্ছে নাকি গাড়িটি তাকে টেনে নিয়ে যাচ্ছে তা বলা কঠিন। জুয়ান তার গ্রামে ফিরে আসে। শিল্পী, গ্যালারি এবং চিত্রশিল্পীদের বাড়িতে ভরা একটা জায়গা। বাড়ি ফেরার পথে সে তার বাড়িওয়ালার সাথে দেখা হয়, যে বকেয়া ভাড়া দাবি করে। বিরক্ত হয়ে জুয়ান ভাড়ার টাকা তার মুখে ছুঁড়ে মারে। সে যাওয়ার আগে বাড়িওয়ালা তাকে বলে, এটা তো গত মাসের ভাড়া, এখনও এই মাসের ভাড়া বাকি আছে। জুয়ান অলসভাবে উত্তর দেয়, আমি পরে দেব। এদেশে এতটাই রেগে যায় যে সে তার দিকে এক বোতল জল ছুঁড়ে মারে। এখন আপনি মনে করতেই পারেন যে জুয়ান বোতলটি ফেরত দেবে, তাই না? না, আমাদের প্রিয় জুয়ান বোতলটি তুলে আলতো করে ভেঙে সংগ্রহ করে রাখে। প্রতি মাসের শেষে সে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে বিক্রি করে। বাড়িওয়ালা জুয়ানের প্লাস্টিক এবং ক্যান সংগ্রহ করা দেখে উপহাস করে। তারপর জুয়ান তার স্বপ্নের গ্যালারি পরিদর্শন করে, যেখানে সে একদিন তার শিল্পকর্ম প্রদর্শন করতে চায়। প্রতিদিনের মতো সে গ্যালারির মালিকের কাছে তার শিল্পকর্মের পৃষ্ঠপোষকতা করার জন্য অনুরোধ করে, এমনকি সে কিছু টাকাও দেয়। কিন্তু মালিক হেসে ঠান্ডা গলায় উত্তর দেয়, তোমার শিল্প আবর্জনা। জুয়ান তার বান্ধবী তিয়ানের কথা বলতে গেলে সে চোখে দেখতে পায় না এবং সে মেসেজ থেরাপিস্টের কাজ করে। দুর্ভাগ্যবশত এই চক্করে তাকে হয়রানির শিকার হতে হয়। সেখানকার লোকেরা তার অন্ধত্বের সুযোগ নেয়। একদিন জুয়ান তাদের হয়রানি করতে থাকা লোককে ধরে ফেলে। সে তাদের বলে সে ঠিক কী করেছিল তার সাথে, এবং সে আশা করে যে ওরা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে। কিন্তু পরিবর্তে তারা দল বেঁধে তাকে মারধর করে। মারধরের পর জুয়ান এবং তিয়ান অ্যাপার্টমেন্টে যায়, সেখানে সে তার ক্ষতগুলির চিকিৎসা করে। জুয়ান অতিরঞ্জিত করে বলে, আমি তাদের সকলকে অনেক মারধর করেছি। তিয়ান বলে, হ্যাঁ, আমি মারধরের যন্ত্রণায় তাকে চিৎকার শুনতে পেয়েছি। সে জানে না এটা আসলে জুয়ানের চিৎকার ছিল। জুয়ান তখন তাকে একজোড়া জুতো উপহার দিয়ে অবাক করে দেয়। সে এগুলো খুব পছন্দ করে এবং তারা কিছুক্ষণ একসাথে নাচে। আর ঠিক যখন জুয়ান তার মুখে মুখ দেওয়ার জন্য ঝুঁকে পড়ে, মুখে মুখ দিচ্ছে কেন ভুলেও জিজ্ঞাসা করবেন না, তখন সে হঠাৎ করে ঘরের ভেতরে অন্য কারোর কথা শুনতে পায়। সে জিজ্ঞাসা করে, কে? জুয়ান দ্রুত বলে, শুধুমাত্র একজন বন্ধু যাকে বের করে দেওয়া হয়েছে, সে আমার সাথেই থাকে। সে তার বন্ধুকে চোখ বন্ধ রাখতে বলে, কিন্তু তিয়ান অস্বস্তি বোধ করে এবং চলে যায়। পরে জুয়ান এবং তার বন্ধু ছাদে কিছু লাল পানি পান করতে যায়। তারা এত মাতাল হয়ে যায় যে তারা অজ্ঞান হয়ে যায়। এরপর হঠাৎ একটি মহাকাশযান উপস্থিত হয়ে তাদের উপরে। জুয়ান অবাক হয়ে জেগে ওঠে এবং তার বন্ধুকে জাগানোর চেষ্টা করে। মহাকাশযানটি তাদের পাড়ার ঠিক ওপরেই ঘুরে বেড়ায়। জুয়ান একটি মেয়েকে মহাকাশযানটিকে বেরিয়ে আসতে দেখে। সে দেখতে কার্টুন ক্যারেক্টারের মতো ছিল এবং সে তার সাথে নেমে আসা আরও দুজনের দিকে ইশারা করছে। মনে হচ্ছে তারা ছবি তুলতে এলাকায় এসেছে। জুয়ান তাদের ছবি তোলার চেষ্টা করে, কিন্তু বোকাটি ভুলে যায় যে ফ্ল্যাশ চালু ছিল। তাই এলিয়েন্সরা তাকে দেখতে পায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে তাদের জাহাজের সাথে অদৃশ্য হয়ে যায়। কিন্তু জুয়ান লক্ষ্য করে যে তারা কিছু একটা ফেলে দিয়েছে। যখন সে পরীক্ষা করতে যায় তখন সে দেখতে পায় যে এটা একটি কলম। যেহেতু সে একজন আর্টিস্ট, তাই সে এটা নিজের কাছে রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে কাঁপতে কাঁপতে ঘুম থেকে ওঠে এবং তার সব কিছু মনে পড়ে যায়। তার বন্ধু তাকে দেখে রসিকতা করে বলে, তুমি কি মরে গেছো না ঘুমাচ্ছ? জুয়ান ছাদে কি ঘটেছিল তা তাকে সব বলতে শুরু করে, কিন্তু তার বন্ধু কিছুই বিশ্বাস করে না এবং জুয়ানকে বলে, তুমি রাতে পানি বেশি খেয়ে ফেলেছ। জুয়ান আশা হারিয়ে ফেলে যে তার বন্ধু তাকে বিশ্বাস করবে না এবং রাস্তায় মানুষদের ছবি আঁকতে বেরিয়ে পড়ে। ছবি আঁকতে গিয়ে তার রং ফুরিয়ে যায়। সে আরও কিছু কলম খুঁজতে থাকে, কিন্তু সঠিকটি খুঁজে পায় না। তারপর সে গত রাতের এলিয়েন কলমটি দেখতে পায়। সে ছবি শেষ করার জন্য এটি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে অন্য একটি পাতায় এটি পরীক্ষা করে এবং হঠাৎ করে তার আঁকা পাথরটি বাস্তবে পরিণত হয়। সে হতভাগ হয় এবং কি ঘটেছে তা নিশ্চিত করার জন্য সে একটি আপেল আঁকে। আবারও এটি বাস্তবে পরিণত হয়। আনন্দিত হয়ে সে আপেলটি খেয়ে দেখে যে আসল কিনা, এবং এটি সত্যিকারের আপেল ছিল। এরপর সে আপেলটি তার পকেটে রাখে এবং তার বন্ধুকে সবকিছু বলার জন্য ছুটে যায়।
সে তাকে আপেলের অবশিষ্ট অংশটি দেখায় এবং ব্যাখ্যা করে যে সে এটির ছবি আঁকে এবং সাথে সাথে এটি জীবন্ত হয়ে ওঠে। কিন্তু যথারীতি তার বন্ধু তাকে বিশ্বাস করে না। সে আপেলের বাকি অংশটি খায় এবং বলে, তোমার নেশা এখনও কাটেনি, তাড়াতাড়ি হাসপাতালে যাও। এরপর জোয়ান নিজেকে প্রমাণ করার জন্যে তার বন্ধুর অনুরোধে একটি সোনার বার আঁকে, কিন্তু আশ্চর্যের বিষয় হল ছবিটা তাৎক্ষণিকভাবে বাস্তবে রূপ নেয় না। তার বন্ধু উপহাস করে এবং কাগজটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু হঠাৎ করে তারা একজন বৃদ্ধ লোককে যন্ত্রণায় চিৎকার করতে শুনতে পায়। কাগজটা তার মাথায় আঘাত করে। লোকটি জানালা দিয়ে ইট ছুঁড়ে মারার জন্যে তাদের গালাগালি করে, কিন্তু তারপর মাটিতে সোনার বারটা দেখতে পায় এবং সেটা ধরে পকেটে ভরে পালে তারপর এমনভাবে চলে যায় যেন এখানে কিছুই হয়নি। তখনই জুয়ানের বন্ধু অবশেষে তাকে বিশ্বাস করে। সে জুয়ানকে আরও বড় সোনার বার আঁকতে বলে, যা সে করে, এবং বিশাল একটা সোনার বার বাস্তবে পরিণত হয়। এটা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। যেহেতু তারা ছোট্ট একটা ঘরে থাকে, তাই জুয়ান একটি বিশাল প্রাসাদ আঁকার সিদ্ধান্ত নেয়। সে এটি আঁকতে থাকে এবং হঠাৎ করেই শহরের মাঝখানে বিশাল প্রাসাদটি তৈরি হয়ে যায়। এটা দেখে লোকেরা হতবাক হয়ে যায় এবং কিছুক্ষণ পরে পুলিশ আসে। তারা বলে, আমরা মাত্র 5 মিনিট আগে এখানে ছিলাম এবং এর মধ্যেই রাস্তার মাঝখানে বিশাল প্রাসাদটি জাদুর মতো তৈরি হয়ে গেছে। অফিসাররা প্রাসাদের দরজা খোলার চেষ্টা করে এবং তখনই জুয়ান এবং তার বন্ধু বুঝতে পারে যে তারা একটা বড় ভুল করেছে। জুয়ান অঙ্কনটি মুছে ফেলার চেষ্টা করে, কিন্তু কিভাবে তা জানে না। তারপর সে কলমের উপর একটি বোতাম দেখতে পায়। ছবি মুছার জন্য সে তাতে চাপ দেয় এবং সাথে সাথে প্রাসাদটি সবার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আবারও লোকেরা বাকরুদ্ধ হয়ে যায়। এরপর ঘরে ফিরে জুয়ানের বন্ধু তাকে বলে, আমাদের টাকা আঁকতে হবে, কমপক্ষে 20 কোটি। সে নিজে এটি করার চেষ্টা করে, একটি সংখ্যা আঁকে, কিন্তু এটি টাকায় পরিণত হয় না, কেবল একটি ভাসমান বাস্তব সংখ্যাই থেকে যায়। এরপর জুয়ান কলম নেয় এবং দক্ষতার সাথে নগদ টাকার স্তূপ আঁকে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরটি এত টাকায় ভরে যায় যে এটি তাদের সম্পূর্ণরূপে হতভম্ব করে দেয়। পরে ভবনের মালিক এসে শিল্পীদের নোংরা জিনিসপত্র বাইরে রেখে যাওয়ার জন্য ধমক দেয়। ভাড়া না দেওয়ায় তাদেরকে বাড়ি খালি করে দিতে বলে। কিন্তু হঠাৎ জুয়ান এবং তার বন্ধু জোকারের মতো পোশাক পরে উপস্থিত হয়, যেগুলো সেখানে ধনী ব্যক্তিরা পরে। জুয়ান বিপুল পরিমাণ নগদ টাকা বের করে বাড়ি মালিককে বলে, এই নাও আগামী 100 বছরের জন্য ভাড়া। বাড়ি মালিক হতবাক। জুয়ান এত টাকা কোথা থেকে পেল তা সে জানে না। এরপর প্রতিবেশীরা তাকে 3টি বিলাসবহুল গাড়িতে দেখতে পায়, যেখানে মেয়েরা তাকে আপ্যায়ন করে এবং রসিকতা করে। সে একটি টপ রেটিং রিয়েল এস্টেট কোম্পানিতে যায়, যেখান থেকে সে সবসময় বাড়ি কেনার স্বপ্ন দেখত। সেখানে সে তার প্রাক্তন প্রেমিককে তার নতুন প্রেমিকের সাথে দেখতে পায়, যে তাকে মাত্র $15 মিলিয়ন মূল্যবান একটি ভিলা কিনে দিতে অস্বীকার করছে। জুয়ান সেক্রেটারির কাছে যায় এবং শহরের সবচেয়ে এক্সক্লুসিভ এলাকায় 2টি প্রাসাদ চায়। সে তার প্রাক্তন প্রেমিকার সামনেই নগদ টাকা বের করে উভয়ের জন্য অর্থ প্রদান করে। সে তাকে ছেড়ে দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে অনুতপ্ত হয়। সেই রাতেই জুয়ান তার অন্ধ বন্ধু টিয়ানকে তার জন্য কেনে নতুন প্রাসাদে নিয়ে গিয়ে অবাক করে দেয়। সে সব বন্ধুর সামনে তাকে বিয়ের প্রস্তাব করে, কিন্তু টিয়ান তার প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে যায়। সে তার পিছু পিছু গিয়ে জিজ্ঞাসা করে যে সে তাকে ভালোবাসে নাকি। সে তাকে বলে যে সে তাকে ভালোবাসে। তাই সে জিজ্ঞেস করে, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে কেন তুমি আমাকে প্রত্যাখ্যান করলে এবং পার্টিতে সবার সামনে আমাকে বিব্রত করলে? মেয়েটি উত্তর দেয় যে সে এটা তার নিজের ভালোর জন্যই করেছে, কারণ যদি তারা বিয়ে করে তাহলে সে সারা জীবন ধরে লজ্জা পাবে, যেহেতু সে অন্ধ এবং জুয়ান ধনী। সে তাকে বলে যে সে ধনী নয়, সে তাকে ভিন্নগ্রহীদের কাছ থেকে আসা জাদুকরী কলমের গল্প ব্যাখ্যা করে। যখন তিয়ান জাদুকরী কলমের কথা শোনে, তখন সে তাকে তার জন্য একজোড়া চোখ আঁকতে এবং সেগুলোকে বাস্তবে পরিণত করতে বলে, যাতে সে দেখতে পারে। জুয়ান ধারণাটি পছন্দ করে এবং ঠিক একটা সুন্দরী মেয়ের মতো চোখ আঁকতে শুরু করে। তারা চোখগুলো ছবি থেকে বেরিয়ে এসে তিয়ানের শরীরে প্রবেশ করা পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু তিয়ানের পরিবর্তে চোখগুলো মাংফার কাঁধে দেখা যাচ্ছে, যেটা দেখে তার ভয় পায়। তারা দ্রুত চোখগুলো মুছে ফেলে, এতে করে এগুলো ঘরের মতোই অদৃশ্য হয়ে যায়। তারপর তারা ভাবছে, যদি তারা পুরো মুখ আঁকে তাহলে কি একটা মুখও বের হয়ে আসবে? এটাও ঠিক ততটাই ভয়ঙ্কর হতে পারে। তাই তারা তিয়ানের পুরো শরীর এবং তার মুখের ওপর চোখ আঁকার সিদ্ধান্ত নেয়। অঙ্কনটি সম্পন্ন করতে তাদের 5 ঘন্টা সময় লাগে। যখন কাজ শেষ হয়ে গেল, তিয়ান তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করে, কিন্তু কিছুই ঘটে না। তার মনে হয় যেন তারা তার সাথে মজা করেছে, তাই সেই ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু বাইরে পা রাখার সাথে সাথেই সে হঠাৎ দরজার কাছে অদৃশ্য হয়ে যায় এবং চোখ খোলা রেখে চিত্রকর্মের ভেতর থেকে আবার আবির্ভূত হয়। তিয়ান এখন সবকিছু দেখতে পায়। জুয়ান তাকে ঘুরে দেখাতে শুরু করে, তাকে চীনের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নিয়ে আসে। কিন্তু আসল কথা হলো যে জাদুকরী কলম বাতাস থেকে জিনিস তৈরি করে না, এমনকি তিয়ানের চোখও শূন্য থেকে আসেনি।
ঠিক যেই মুহূর্তে তিয়েন তার দৃষ্টিশক্তি ফিরে পান ঠিক সেই মুহূর্তেই একজন বিখ্যাত অভিনেত্রী হঠাৎ একটা ছবির সেটে দৃষ্টি হারিয়ে ফেলেন। ঘটনাটি ভাইরাল হয়ে যায় এবং লোকেরা অভিনেত্রীর চোখে কি হয়েছে ভেবে কুল পায় না। ছবি আঁকার সময় তারা যে টাকা ব্যবহার করেছিল তাও কোথাও থেকে আসেনি। একই পরিমাণ টাকা ব্যাংক থেকে উধাও হয়ে গিয়েছে এবং নিরাপত্তা ক্যামেরায় টাকা উধাও হয়ে যাওয়ার দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। পুলিশ কি ঘটছে তা বোঝার জন্য পাগল হয়ে গেল। লি চং ইয়ো উন্মাদভাবে ঈর্ষান্বিত হয়ে উঠল এবং জুয়ান কিভাবে এত ধনী হল তা বের করার চেষ্টা করতে লাগল। যখন সে ব্যাংক চুরির কথা শুনে তখন সে পুলিশের সাথে যোগাযোগ করে। তাদের বলে যে সে এমন একজনকে চিনে যে রাতারাতি ধনী হয়ে গেছে। পুলিশ আবিষ্কার করে যে জুয়ান যে টাকার সিরিয়াল নাম্বার দিয়ে অ্যাপার্টমেন্ট কিনেছিল তার সাথে চুরি করা ব্যাংক তহবিলের নম্বর মিলে যায়। তারা একটা শিল্প নিলামের মাঝখানে তাকে এবং মাংফাকে গ্রেফতার করতে যায় ঠিক যখন লোকেরা তার ছবি কিনছিল। জুয়ান এবং মাংফা ব্যাখ্যা করার চেষ্টা করে যে তারা কিছুই চুরি করেনি। তাদের কাছে এক ধরনের জাদু আছে যার ফলে তারা যা চায় তা পেয়ে যায়, কিন্তু তারা জাদুকরি কলমের কথা উল্লেখ করে না। তারা পুলিশকে বলে যে তোমরা যা কিছু চাও আমরা জাদু দিয়ে এনে দিতে পারবো। এখন জাদু দিয়ে পুলিশ একটি ফেরারি নিয়ে আসতে বলে তাদেরকে। জুয়ান এবং তার বন্ধু অনুরোধ করে যে জাদু কাজ করার সময় যেন কেউ তাদের দিকে না তাকায় এবং তাদের জাদুতে হঠাৎ থানায় একটি লাল ফেরারি দেখা দেয়। পুলিশ হতবাক হয়ে যায় এবং যেহেতু চুরির কোনো প্রমাণ নেই তাই তাদের ছেড়ে দেওয়া হয়। সেই রাতে কেউ তাদের দরজায় কড়া নাড়ে। তারা ভীত হয়ে পড়ে এবং ভাবে যে আবার পুলিশ এসেছে, কিন্তু দেখা গেল যে এটা তার প্রাক্তন বন্ধু যাকে তার স্বামী অনেক মেরেছে। সে তখন কেবল টাকার কথা চিন্তা করে জুয়ানকে ছেড়ে যাওয়ার জন্য ক্ষমা চাইতে এসেছিল। সে তাকে বলে যে সে তার স্বামীকে তালাক দিয়ে তার পরিবারে ফিরে যাচ্ছে। জুয়ান বলে যে সে তাকে ছেড়ে কোনো ভুল করেনি। একজন দরিদ্র মানুষের সাথে সে কি করতে পারত যে তাদের সম্পর্ককে অবহেলা করেছিল এবং কেবল তার আঁকা ছবি নিয়ে চিন্তা করত। সেই সময় তার বাবা হাসপাতালে অসুস্থ ছিলেন এবং তার সত্যিই আর্থিক সাহায্যের প্রয়োজন ছিল। তার বর্তমান স্বামী তাকে এটাই দিয়েছিলেন। জুয়ান তাকে দোষী মনে করতে না করেন। তারপর সে স্মৃতিচারণা করতে শুরু করেন, চিন্তায় ডুবে যান এবং তাকে জাদুকরি কলমের পুরো গল্প বলেন। তার স্বামী তার পোশাকে একটি সুব্রত ক্যামেরা লাগিয়েছিল এবং জুয়ান যা বলেছিল তা দেখেছিল এবং শুনেছিল। এখন সে জাদুকরি কলমের রহস্য জানতে পেরেছিল। অন্যদিকে পুলিশ অফিসার ফেরারি সম্পর্কে একটি প্রতিবেদন পড়ছিলেন যা একটি অটো এক্সপো থেকে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল। এটি সেই ফেরারি যেটা জুয়ান এবং তার বন্ধু কলম দিয়ে নিয়ে এসেছিল। তাই অফিসার সোজা তাদের বাড়িতে চলে গেল। সে তাদের সাহায্যকারী জাদুকরি যন্ত্রটি তাদের কাছে হস্তান্তর করতে বলল এবং সতর্ক করে দিল যে অন্যথায় তাদের চোর হিসেবে গণ্য করা হবে। তবে যেহেতু জাদুর বিরুদ্ধে এখনও কোনো আইন ছিল না, তাই যদি তারা সহযোগিতা করে এবং কলমটি সমর্পণ করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। জুয়ান 1 সেকেন্ডের জন্যও দ্বিধা করেনি। সে কলমটি পুলিশের কাছে হস্তান্তর করতে প্রস্তুত ছিল, কিন্তু সমস্যা হচ্ছে কলমটি ইতিমধ্যেই চুরি হয়ে গেছে। এটি লি চং নিয়ে গিয়েছিল এবং সে এটি ব্যবহার শুরু করে দিয়েছে। সে প্রথমেই যে জিনিসটি আঁকেন তা হল একটি অসাধারণ আর্ট গ্যালারি যেটার স্বপ্ন সে সব সময় দেখত। তারপর তিনি রাজকীয় পোশাক এবং একটি প্রাচীন রাজপ্রাসাদ আঁকেন যা মূলত চীনের ঐতিহাসিক প্রাসাদের মতোই নকশা করা হয়েছিল। তিনি তার স্ত্রীকে বেঁধে নির্যাতন করেছিলেন এবং তারপর তিনি একটি ম্যাগাজিনের প্রচ্ছদে থেকে একটি সুন্দরী মেয়েকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এঁকেছিলেন যাতে করে তিনি তাকে বিয়ে করতে পারেন। আসলে তখন মেয়েটি একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। সেখান থেকে সে হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং লিচেংয়ের সামনে চলে আসে। তিনি যা যা কিছু মন চাইল সব কিছু তৈরি করলেন। পুলিশ আসার পর অফিসার তাকে ব্যাখ্যা করলেন যে কলমটি বাতাস থেকে জিনিস তৈরি করে না, এটি অন্য কারো কাছ থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে আসে, যার অর্থ আপনি নিজেই চুরি করছেন। সবকিছু সত্ত্বেও লিচেং এখনও জোর দিয়ে বলেন যে তিনি কোনো ভুল করেননি, তিনি কেবল ছবি আঁকেন। তারপর তার সহকারী পরামর্শ দেন যে তিনি যেন কলমটি ব্যবহার করে একটি নতুন মহাকাশযান আঁকেন যেটা দিয়ে তারা পুলিশের কাছ থেকে দূরে কোথাও পালিয়ে যেতে পারবে। তাই সে একটি ভিনগ্রহী মহাকাশযান আঁকে এবং এটি সাথে সাথেই তাদের সামনে আবির্ভূত হয়। মহাকাশযানের ভিনগ্রহীরা ক্ষিপ্ত হয়ে নেমে এলো এবং জিজ্ঞাসা করছিল কে তাদের ডেকেছে এবং তাদের যন্ত্রটি কোথায় তা জানতে চাইছিল। সেই মুহূর্তে সবাই অবাক হয়ে গেল যখন দেখল লি চ্যাং একটি ট্যাঙ্ক নিয়ে এসেছে। তার সহকারীরা তার ভেতরে উঠে গেছে এবং ভিনগ্রহীদের ধ্বংস করার জন্য কামানটি তাক করেছে, কিন্তু ভিনগ্রহীরা অনায়াসে ট্যাঙ্কের কামানটি তাদের দিকে ফিরিয়ে দিয়েছে। আর এতে এটা স্পষ্ট হয়ে গেল যে তাদের শারীরিক শক্তি মানুষের চেয়ে বেশি। তারা লি চ্যাংকে তার কৃতকর্মের শাস্তি হিসেবে মারধর করেছে। অবশেষে সে আত্মসমর্পণ করে এবং তাদের যন্ত্রটি ফিরিয়ে দেয়, কিন্তু একজন ভিনগ্রহী অত্যন্ত রেগে যায়। আসলে যন্ত্রটিকে সাধারণ কলমের মতো করে দেখানোর জন্য পরিবর্তন করা হয়েছে দেখে সে রেগে গিয়েছিল। সে লি চ্যাংয়ের মুখের কাছে এটি ধরে উত্তর চাইল
জুয়ান এগিয়ে এসে স্বীকার করল যে সে নিজেই যন্ত্রটিকে কলমের মতো করে তৈরি করেছে, এর সাথে লি চ্যাংয়ের কোনো সম্পর্ক নেই। ভিনগ্রহীরা হুয়ানের সততা এবং বিবেক দেখে মুগ্ধ হয়েছিল। সে বলল যে এই গ্রহটি তাদের গ্রহের মতোই, যেখানে মন্দ এবং ভালো উভয়ই রয়েছে। তারা সিদ্ধান্ত নিল যে তারা তাদের যন্ত্রটি নিয়ে শান্তিপূর্ণভাবে চলে যাবে, কিন্তু তারা যাওয়ার আগে জোয়ান এলিয়ানের কাছে শেষ একটা অনুরোধ করল। সে বলল কলম দ্বারা তৈরি সব কিছু যেখানে থেকে এসেছে সেখানে ফিরিয়ে দিতে। এলিয়ান রাজি হয়ে গেল এবং ঠিক যেইখান থেকে সবকিছু এসেছে সেখানে সবকিছু ফিরিয়ে দিল, এমনকি তিয়ানের চোখ, প্লাম্বিং পাইপ এবং লি চ্যাং এবং তার সহকারীরা যে পোশাকগুলি এঁকেছিলেন সবই ফিরিয়ে নেওয়া হলো। এলিয়েনরা লক্ষ্য করল যে এলাকাটি পুলিশের গাড়ি এবং হেলিকপ্টারে ভরে যাচ্ছে। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছিল। অন্যদিকে যেহেতু তাদের মহাকাশযানটিও তার আসল অবস্থানে ফিরে গিয়েছিল, তাই তাদের আর চড়ার মতো কিছুই ছিল না। তাই মানুষ তাদের ধরে ফেলার আগে ভিনগ্রহীরা বিদ্যুৎ গতিতে পালিয়ে যায়। এরপর পুলিশ লি চ্যাং এবং তার সহকারীদের ম্যাগাজিন থেকে তোলা এবং জিম্মি করে রাখা সুন্দরী রানীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করে। লি চ্যাংয়ের স্ত্রীও এগিয়ে এসে জুয়ানের কাছে ক্ষমা চেয়ে বলেন তিনি জানত না যে তার পোশাকে একটি গোপন ক্যামেরা ছিল এবং এগুলোর সাথে তার কোনো সম্পর্ক ছিল না। আর এর সাথে সাথেই জাদুকরি কলমের গল্পটির সমাপ্তি ঘটে।